একাডেমি অফ রিয়েল সমিতির পক্ষ থেকে আমি ডাক্তার ভূপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং উপস্থিত সবাইকে আমার অন্তরের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে জ্ঞানের গোড়াপত্তন। আমরা এই বিষয়ে প্রত্যেকের একটা ধারণা আছে, জ্ঞান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমরা সকলেই সেটা জানি। এটা কেবলমাত্র আমাদের ব্যক্তিগত উন্নয়নেই সহায়ক নয়, বরং সমাজ এবং সভ্যতার অগ্রগতিতেও অপরিহার্য ভূমিকা পালন করে। জ্ঞানের গোড়াপত্তন শীর্ষক আজকের আলোচনায় আমরা অনেক কিছু আমাদের চেয়ারম্যান স্যারের কাছ থেকে শুনতে পারবো। দ্য ফাউন্ডেশন অফ নলেজ, এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য চেয়ারম্যান মঞ্জুর খান স্যার। আপনি আজকের আলোচনাটা শুরু করেন। সবাইকে আবুধাবি থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আজকের সাবজেক্টটা আসলে আমি গত সপ্তাহ থেকে ভাবছিলাম যে কোন টপিকস নিয়ে আমরা কাজ করব। আমাদের তো প্রতি সপ্তাহ যখন শেষ হয়ে যায় আমি ভাবি যে কিভাবে আমাদের যে অডিয়েন্স যারা আছে, আমাদের স্টুডেন্ট যেটা আছে, তাদের যে চিন্তা এবং চেতনা, তাদের যে শেখার আগ্রহ এবং কে কোন লেভেলে আছে, আমি চেষ্টা করি সেগুলোকে কানেক্ট করার জন্য। ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের ওটার বেস করে নিয়ে আমরা প্রোগ্রেস করতেছি, যে আমরা কিভাবে আমাদের যারা অডিয়েন্স যারা আছে, আমাদের স্টুডেন্ট যারা আছে, তাদের কিভাবে আমরা একটা লেভেলে পৌঁছাতে পারি। তো আমার একটা কথা ছিল যে আপনারা তো জানেন যে আগে যেসব সাবজেক্টগুলো নেওয়া হয়েছিল জাস্ট টু ডেভেলপ ইউর ইন্টারেস্ট, এসব সাবজেক্টগুলো আপনারা অনেকে জানেন না, অনেকে শুনে নেই, ইন্টারেস্ট করা হয়েছে। এখন তারপরে আমি ভাবতেছিলাম যেটা ফাউন্ডেশন তৈরি আমাদের করতে হবে। যে ফাউন্ডেশনের কিছু কিছু কাজ আমরা করেছি, এই ফাউন্ডেশন নিয়েই আমার কোর্সটা করার প্ল্যান ছিল। যে ফাউন্ডেশন শব্দটা, যেটা ভিত্তি যেটাকে বলে, গোড়াপত্তন যেটা বলে, এটাকে নিয়েই কথা বলে আমার ইচ্ছা ছিল। তো এই ফাউন্ডেশনটাকে চলে আসতে বিভিন্ন সেকশন ওয়াইজ ফাউন্ডেশন আছে, এবং জ্ঞানেরও একটা ফাউন্ডেশন হয়। জ্ঞানটা শুরু হয় কিভাবে এবং এটা ফাউন্ডেশনটা কিভাবে তৈরি করতে, সেটাও বেস করে নিয়ে যদি আমরা প্রপারলি সেটেল করতে পারি, তাহলে সেখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে আমাদের স্টেপগুলো নিতে একদম সহজ হয়ে যাবে। তো শেষ পর্যন্ত আমি বললাম যে না, এটা একটা বিশাল সাবজেক্ট। জ্ঞানের উপরে বলতে গেলে আমি খুব বেশি বলতে পারবো না, অল্প আমাকে বলতে হবে। তো এখন আমরা চেষ্টা করি এই জ্ঞানটা কিভাবে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি সেটার উপরে বেস করে নিয়ে। কারণ আপনার জ্ঞান যখন আসবে, আপনার চিন্তার মধ্যে একটা সক্রিয়তা আসবে, চিন্তার মধ্যে একটা সামঞ্জস্যতা আসবে, চিন্তার মধ্যে একটা স্থিরতা আসবে, এবং আপনি নিজে ফিল করতে পারবেন সেই জিনিসগুলা। তো আমাদের আলটিমেট যে গোল যেটা, সেখানে মানে আমাদের সবাইকে যাতে আমরা ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি, সেটারই চিন্তা নিয়েই আমি কাজ করছি। তো এখন দেখেন, আপনাদের মধ্যে একটা কাজ কিন্তু আমরা করতেছি, যেটা আমাদের ফ্রেন্ডস গ্রুপ যেটা আমরা আছে, ARH ফ্রেন্ডস গ্রুপ যেটা আছে, আমি কিন্তু সেখানে কিছু কিছু পোস্টিং আমি দিচ্ছি বিভিন্ন কারণে। কারণ আমার তো এখন আমার এই জীবন চলার পথে আমি যেগুলো দেখেছি, যেভাবে বুঝেছি, যেভাবে আমি পেয়েছি, যেভাবে আমার রিফ্লেকশন, আমার ফিলিংস গুলাকে আমি রিয়েলাইজ করার চেষ্টা করেছি, সেগুলা করতে করতে যায় একটা জায়গায় আমি দেখেছি যে প্রচুর সমন্বয় আছে এখানে, প্রচুর ভালো জিনিস আছে এখানে। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রেজাল্ট আমার আসছে, কিন্তু একটু পরে আসছে, কিন্তু ভালো রেজাল্ট এসছে। দ্রুততার সাথে কিছু পাওয়ার যে চেষ্টা করা, সেটাতে কিন্তু ট্রমার সৃষ্টি হয়, অস্থিরতার সৃষ্টি হয়। তো এখন আমি দেখতেছি আমরা যত স্থির ভাবে আমরা চিন্তা করতে পারবো, আমরা গভীরতায় পৌঁছতে আমাদের তত সহজ হবে। কারণ আপনি যদি স্থির হতে না পারেন, আপনি যদি সবকিছু এলোমেলো দেখবেন। সেই জন্য আমরা একটু ডিফারেন্টলি এগুলা আমরা আলোচনার মাঝখানে নিয়ে আসতেছি। আমি কিছু কিছু জিনিস আমি আপনাদের শেয়ার করতেছি, যেটা হচ্ছে লাস্ট উইকে আমি একটা পোস্টিং আপনাদের দিয়েছিলাম, খেয়াল করেছেন কি রুমির একটা বিউটিফুল কোটেশন। আমি এটা দিয়ে শুরু করি, আপনি বোঝার চেষ্টা করেন। উনি বলতেছেন যে হাফ অফ দ্য লাইফ ইজ লস্ট ইন চার্মিং আদার্স। আমার জীবনের অর্ধেক সময় কিন্তু আমরা কাটিয়ে দেই মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপনকে, নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। চার্মিং মানে কি? মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমার পিছনে আসবে, আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং ফোকাসটা থাকে সেখানে। চার্মিং আদার্স, অন্যকে প্রভাবিত করা, অন্যকে মুগ্ধ করার জন্য আমরা কাজ করে যাই। কথাটা ভালো করে খেয়াল করেন, আমি একটু ভেঙে বলবো কথাটা, তারপরে আমরা রিলেট করব। আপনারা যারা এটা রিলেট করতে পারবেন তারাই কিন্তু বেনিফিটেড হবেন।
আর শোনার জন্য শুনলে কিন্তু কোনো বেনিফিট আসবে না। একটু ভালো করে খেয়াল করেন, আপনি যদি নিজের জীবনের দেখেন, অর্ধেক জীবন কিন্তু অন্যকে ইমপ্রেস করার জন্য, প্রভাবিত অর্থাৎ চার্মিং করার জন্য সারাক্ষণ কাজ করে যাচ্ছেন। খেয়াল করে দেখেন। আবার এরপরে উনি বলতেছেন, the other half is lost in going through the anxieties caused by the others। অর্থাৎ আর বাকি জীবনটা কি হচ্ছে, আপনাদের জীবনে যে বিভিন্ন রকম দুর্বিষহ মানসিক অস্থিরতা এবং মানুষের দ্বারা যে আপনি প্রভাবিত হয়, যে অ্যাংজাইটির মধ্যে পড়তেছেন, সেটাকে সমাধান করার জন্যই আপনি দৌড়াদৌড়ি শুরু করছেন, এবং এই সমাধান করতে না পারলে লাস্ট কেবল ডাক্তারের কাছে আসতেছেন, মানসিক ডাক্তারের কাছে। তো কি আপনি জীবনের আপনি কি পাইলেন? এবার এরপরে উনি বলতেছে রাইজ অ্যাবাভ দ্য ক্রুয়েল গেমস। উনি এটাকে একটা খারাপ খেলা বলতেছে, ক্রুয়েল, হিংস্র একটা খেলা। আমরা যে খেলার মধ্যে মেতে আছি, অর্ধেক জীবন আমরা অন্যকে চার্ম করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি, আর অর্ধেক জীবন আমাদের জীবনে অস্বস্তি, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে, এটা সমাধান করার জন্য লেগে আছি। এটাকে রুমি বলতেছে, মাওলানা রুমি বলতেছে, কি বলতেছে, এটা ক্রুয়েল গেম, একটা অসম্ভব হিংস্র খেলা। তো আমরা যদি এতে বের হয়ে আসতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে জ্ঞান বলতে কি, যে আমরা যেটা জানি বুঝি মানুষ হিসাবে, সেটার আমরা রিফ্লেকশন করে আমাদের পৃথিবীতে আসার যে আসল যে কারণ, সেখানে আমরা পৌঁছতে পারবো। ঠিক আছে, আমার মনে হয় যে আপনারা কেউ কেউ হয়তো এটা আপনি বুঝতে পারতেছেন। একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা কিন্তু আমি অন্তত আমার ভালো লেগেছে, এবং আমি এটা রিফ্লেক্ট করার চেষ্টা করতেছি। সত্যিকার অর্থে এটা সবার জীবনে আসবে, এটা একটা প্রাকৃতিক ভাবে মানুষের মধ্যে তৈরি করা। আর যারা বুদ্ধিমান, তারা এই জায়গা থেকে বের হয়ে এসে জীবনের আসল লক্ষ্যে তারা পৌঁছার চেষ্টা করে। এখন আমরা এটার আগে সেশন শুরু করার আগে আমি একটা গল্প দিয়ে আপনাদের বলবো। গল্পটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেকে বলেছে। গল্পটা হচ্ছে এরকম, একবার আপনারা জানেন যে আমাদের এডুকেশনের জন্য যারা এডুকেশন না, হায়ার ডিগ্রি, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ এবং বড় বড় ডিগ্রি নিয়ে তারা বিভিন্ন আইডিয়া, বিভিন্ন স্ট্র্যাটেজি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং জীবনের সফলতা সম্বন্ধে তারা বলার চেষ্টা করে। কিন্তু এর বাইরেও যে জীবনের একটা সুন্দর একটা দিক আছে, সেটা কিন্তু তারা ভুলে যায়। তো সেরকম একটা ঘটনা, মেক্সিকান একটা কোস্ট লাইনে একজন হার্ভার্ড বিজনেস স্কুলের একজন যারা পাশ করা প্রফেসর, সে বের হয়ে আসছে, এবং সে এসে ওই কোস্টাল লাইনে, যে আমার পিছিয়ে সমুদ্র দেখতেছেন না, এরকম সমুদ্রের কোস্টাল লাইনে সে দেখতেছে একজন লোক বিকালের দিকে একটা আপনার চেয়ার বসে নিয়ে গিটার বাজাচ্ছে, আর সে ড্রিঙ্ক করতেছে। তখন সে এসে তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি এখানে বসে গিটার বাজাচ্ছেন, সারাদিন কি করেন? বলে তো গিটার বাজাই, এটা করি। কি কাজ করেন? বলে আমি জেলে। তো আপনি যদি জেলে হয়ে থাকেন, আপনার ম্যাক্সিমাম টাইম যদি গিটার বাজান, তো আপনার তো উপার্জন তো আপনার অনেক কম। আপনি কিভাবে কি করেন? বা আমি ভোর 4টার সময় আমি চলে যাই সমুদ্রের ভিতরে, যায় নিয়ে আমরা সূর্য ওঠার পরপরই আমার যে ক্যাচ যেগুলো হয়, মানে যে মাছগুলো আমরা ধরতে পারি, সেটা নিয়ে লোকাল মার্কেট আমরা সেল করে দেই। সেল করে দিয়ে নিয়ে যে পয়সাটা আসে, সেটা দিয়ে আমার প্রয়োজনীয় খাবার জিনিসপত্র কিনে নিয়ে চলে আসি বাসায়। আমাদের স্ত্রী সেটাকে রান্নাবাড়ি করে, আমরা দুজনে মিলে, আমার সন্তানরা সহ আরামসে খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের দিকে একটা ন্যাপ নেই। ন্যাপ মানে আপনি একটু ঘুমাই, ভাত ঘুম যেটাকে বলে, ঘুমিয়ে নিয়ে তারপরে আমার রিল্যাক্স করার জন্য, আমার আনন্দের জন্য আমি চলে আসি সমুদ্রের পাড়ে। আমার গিটারটা নিয়ে আমি গান বাজাই, আর আমি আমার মানে পানীয় আমি নিচ্ছি, এবং আমি অনেক এনজয় করি প্রকৃতির সাথে। আকাশ দেখি, সমুদ্র দেখি, বাতাস লাগে গায়ে, আমার কাছে অনেক ভালো লাগে। তখন এই এমবিএ যারা আছে তাদের অনেক বুদ্ধিমান, তাই না? এদের কাছে স্ট্র্যাটেজি আছে, কৌশল আছে। তখন ওরা বলতেছে যে আপনি যদি আপনার এই সময়টাকে একটু কাজে লাগান, আপনি দিনের বেলায় যদি আপনি এই মাছ ধরাটাকে যদি অন্যভাবে আরো কিছু ব্যবসা করতে পারেন, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি অনেক পয়সার মালিক হবেন। বলে কিভাবে? যে আপনি মাছ অন্যরা যে বিক্রি করে কিনে নিয়ে আপনি হোলসেলে সিটিতে আপনি ট্রান্সফার করলেন। তো বলছে সিটিতে আমি ট্রান্সফার করলে কি হবে? তারপর পয়সা হবে, পয়সা বেড়ে যাবে। তখন আপনি দেখবেন যে আপনার পিছনে অনেক মানুষ কাজ করতেছে, আপনার লাইফস্টাইলটা আপনি চেঞ্জ হয়ে যাবে, আপনি অনেক উপর দিকে উঠে আসবেন, অন্যকে ইমপ্রেস করতে পারেন, যে কথা রুমির কথা আমি বললাম। তারপরে কি হবে? বলে তারপরে আপনি যখন পয়সা অনেক বেড়ে যাবে, তখন আপনি ওখানে আপনি সমুদ্রের পাড়েই একটা মাছের ফ্যাক্টরি করতে পারেন, প্রসেসিং জোন করে নিয়ে মাছ কাট করে প্যাক করে আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারেন। এরপরে দেখা যাবে আপনি যখন সুনাম আসবে, এবং এই সুনাম আসার পরে এটার ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার
এটা যে শেয়ার মার্কেট আপনি বেড়ে যাবে, তখন আপনি মিলিয়নার বিলিয়নার হয়ে যাবেন, মানুষ আপনার পিছনে ঘুরবে, আপনি থাকবেন, আপনার দামি গাড়ি থাকবে, আপনি শহরে যাবেন আসবেন। তারপরে বলে এইভাবে করতে যখন পয়সা ব্যাপক অবস্থায় চলে আসবে, তখন আপনি কি করবেন? তখন আপনার সন্তানরা প্রত্যেকে লেখাপড়া করে বড় লেভেলে চলে গেছে, আর তখন আপনার কাছে অবসর আসবে, রিটায়ারমেন্ট আপনি করবেন। তখন রিটায়ারমেন্ট করে কি করবেন? তখন সমুদ্রে পাড়ে বিশাল বাড়ি বানিয়ে নিয়ে ওখানে বসে বসে তখন গিটার বাজাতে পারবেন। তখন ওই যে জেলে বলতেছে, রে ভাই এত জিনিস এত কষ্ট করে এতগুলা জিনিস করার পরে যে আমি গিটার বাজাবো আরো 40 বছর পরে, আমি সেটা তো আজকে থেকে বাজাচ্ছি, আমার কি দরকার এতগুলা করার? আপনার কথাটা হচ্ছে, আপনার দৃষ্টিকোণটা হচ্ছে সেখানে। আনন্দ এবং সুখটা হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মাঝখানে আছে, আমরা সেটাকে সাজিয়ে নিতে হবে এবং সেটা নিয়ে আপনার অনুভূতির মাঝখানে নিজেকে প্লেসিং করতে হবে। বুঝতে পারলেন কথাটা? তো এখন আমাদের যে সাবজেক্ট আজকে সেটা হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ নলেজ। আমাদের যে জ্ঞানের যে ভিত্তি যেটা আছে, সে ভিত্তিটা কি বা জ্ঞানের গোড়া পত্তনটা কি? অনেক সময় আমরা মনে করি যে আপনি ইউনিভার্সিটির বিশাল বড় ডিগ্রি নিয়ে আসলাম, অনেক জানি না। আপনি যাই দেখেন আমাদের দাদি নানি অথবা মা যারা ক্লাস 3-4 পর্যন্ত পড়ালেখা করেছে, তাদের কাছে যাই দেন, তাদের সিদ্ধান্ত এবং পরিবারকে হোল্ড করার যে ক্যাপাসিটি, এই কোনো এমবিএ পারবে না তাদের কাছে। বেস লাইনটা তারা শিখেছে, বিশ্বাস করেছে এবং প্র্যাকটিস করেছে এবং দেওয়ার জন্য মনোবৃত্তি তাদের মধ্যে ছিল। নদীর মতো সেই প্রবাহমান নদীর মতো তাদের মধ্যে মন ছিল, ঠিক আছে? সেখান থেকে তারা জীবনটাকে যেভাবে উপভোগ করেছে, তার পরিবারকে সাজিয়েছে, অসুস্থ তারা কোনোদিন হয়নি। এখন দেখেন আমরা এত জ্ঞান অর্জন করার পরেও আমাদের সেখানে আমাদের বিভিন্ন ধারায় বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের সৃষ্টি হচ্ছে। আমরা যে কথা এর আগেও আমি একবার বলেছি, আপনারা শুনেছেন যে উই ক্রিয়েট প্রবলেম টু সলভ প্রবলেম। প্রথমে আমাদের জীবনে অর্ধেক বয়সে রুমি বলেছে যে আমরা অর্ধেক বয়সে অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করতেছি, ক্রিয়েট প্রবলেম করছি, ইমপ্রেস করে আমার কি লাভ? তারপরে আবার এরপরে অর্ধেক বছর আমি কি করতেছি, এই সমস্যাগুলো সমাধান করার কথা বলছি। দেখেন রুমি যে কথা বলেছে, এই কথা কিন্তু আমি তো শুনি, এই আগে শুনিনি, কিন্তু আমি হঠাৎ করে একসময় বলেছিলাম যে আমাদের জীবনে আমাদের চলার পথে আমরা প্রথমে আমাদের যে স্বাভাবিক গতি, এই গতির মধ্যে ছন্দহীন কিছু আমরা ঢুকিয়ে দিয়ে নিয়ে আমাদের সমস্যা প্রথমে তৈরি করি এবং এরপরে যখন এটাকে আমরা উতরাতে পারি না, তখন সমাধানের জন্য বাকি জীবনটা শেষ করি। তো আমাদের খেয়াল করতে হবে যে দেখেন, যারা আমি মনে করি এই 35 জন যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন, এর অত্যন্ত সৌভাগ্যবান এবং আমার মনে হয় যে তাদের মধ্যে সেই মেধাটা আছে, তারা চিন্তা করার ক্যাপাসিটি তাদের মধ্যে আছে এবং আমি বিশ্বাস করি, আমি যেভাবে চিন্তা করি, আমি সময় বের করে নিয়ে আপনাদের সাথে সংযোগ করতেছি, দ্যাটস মাই স্যাটিসফ্যাকশন। আপনারা যদি তাতে আপনারা যদি স্যাটিসফাইড হন, তাহলে আসেন দেখা যাক আমরা এ নিয়ে কি সাজিয়েছি। এবার আজকে অত বেশি আমরা আলোচনা করব, চেষ্টা করব যত শীঘ্রই এটা নিয়ে শেষ করা যায়, ঠিক আছে? আবারও আপনাদের আমন্ত্রণ, জ্ঞানের গোড়াপত্তন, দ্য ফাউন্ডেশন অফ নলেজ। এখন আমরা যে বিষয়টা নিয়ে যেভাবে আগাবো, কথা হচ্ছে যে আমার জ্ঞানটা কি, গোড়াপত্তনটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা কেন প্রয়োজন হয়, ঠিক আছে? ফাউন্ডেশনটা কেন প্রয়োজন? যেভাবে ফাউন্ডেশনটা আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি, তার ফাউন্ডেশনটা যদি আমরা গভীরভাবে না দেই, সঠিকভাবে, যে কয়তলা আমরা তৈরি করব সেই কয়তলার উপর বেস করে নিচে ফাউন্ডেশনটা যদি আমার ঠিক না হয়, উপরে কিন্তু যত সুন্দরই আপনি বিল্ডিং তৈরি করেন সেটা কিন্তু স্থির থাকতে পারবে না, যে কোনো সময় হেলে পড়বে, ভেঙে যাবে। আমি ছবিটা দিয়েছি এই কারণে, আপনারা জানেন যারা এই আপনার বিল্ডিং এর কাজের মধ্যে আছেন, কাজ করেন, অথবা যারা বাড়ি যখন করেন, আমরা বলেন যে আপনি বিল্ডিং যত উঁচু হবে আপনার ফাউন্ডেশন তত নিচে দিতে হবে এবং এই ফাউন্ডেশনটা একটা স্থির জায়গার থেকে এটা তুলিয়ে নিয়ে আসতে হয়। আমি কেন এই ফাউন্ডেশন সম্বন্ধে এই শব্দটা দিয়েছি, যে এই আপনার জীবনে একটা জায়গার থেকে আপনি স্থির অবস্থায় নিজেকে এইভাবে আপনি তৈরি করে নিতে পারেন, এর উপরে যখন মাটির উপরে যখন উঠবে কেউ দেখতে পারবে না নিচে কি আছে। বেস অন ইউর স্ট্রেংথ আপনার উপরটা উঠা একেবারে সহজ। তো আমাদের জীবনে এই জ্ঞানের ফাউন্ডেশনটা যদি আমরা স্থিরভাবে ঠিকভাবে যদি আমরা না করে থাকি, আমাদের সন্তানদের না দিয়ে থাকি, শুধুমাত্র ভালো স্কুলে দিয়ে বসে আছি, আমরা টাকা পয়সা খরচ করছি না, আপনার এই যে ফাউন্ডেশনটা কিভাবে দিতে হয় এই নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা না করেন, খেয়াল না রাখেন, আপনি সে সন্তান উচ্ছন্ন যাবে, এক সময় দেখা যাবে সন্তান আপনার সাথেও নেই, ঠিক আছে? তেমনি ভাবে আপনার নিজের জীবনের মধ্যেও আপনার শারীরিক ফাউন্ডেশনের একটা ব্যাপার আছে, অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক আপনার
ফাউন্ডেশনের ব্যাপার আছে, আপনার সৌন্দর্যের ফাউন্ডেশন একটা ব্যাপার আছে, সেখানেও আপনি আজকাল তো সে সৌন্দর্যের ফাউন্ডেশন এত ব্যাপক, সেটা নিয়ে দেখেন। আমাদের এই ফাউন্ডেশন শব্দটা যদি আপনার কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে ফাউন্ডেশন কি, তখন তারা বলবে ফাউন্ডেশন হচ্ছে মুখের মধ্যে মেকআপ করার আগে যে জিনিসটা লাগিয়ে নিয়ে যত রকমের আছে সেটাকে সেট করে নিয়ে তারপরে আপনার কালারটাকে আপনি র্যাপিং করতে হয়, করে নিয়ে তার উপরে আঁকা হয় চেহারাটা, এক ধরনের চেহারাকে আরেক ধরনের আপনি বানিয়ে ফেলা হয়। আজকে হয়তো আপনারা খেয়াল করবেন বিয়ে শাদীর মধ্যে যে বউ সাজানো হয়, আপনি দেখবেন কারোর অরিজিনাল চেহারা খুঁজে পাওয়া যায় না, সবই একই টাইপের। কারণ হচ্ছে যে আমরা কিন্তু প্রকৃতির থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আর এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমাদের সমস্যাও কিন্তু আসছে। এ দেখেন এখানে ছবিটা কেন দিয়েছি, দেখেন একটা সাধারণ মেয়েকেও যদি আপনি ফাউন্ডেশন লাগিয়ে ঠিক মতো মেকআপ করেন, বুঝার কোনো উপায় নেই যে মেয়েটা কি অবস্থায় ছিল বা কোন অবস্থায় আছে। তো এই যে লুকানো ছাপানো, এর মাঝখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের অরিজিন অস্তিত্বটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কারণ এখন মানুষ এর উপরে ধাবিত হচ্ছে, যার জন্য অরিজিনাল ফাউন্ডেশন যেটা জীবনের ফাউন্ডেশন থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে। এখন দেখেন স্টিফেন ক্রনফ, ইনি একজন আপনার লন্ডনের আপনার ছিলেন পিউরিটান মানে উনি হচ্ছেন পাদ্রী যাকে বলা হয়। তো উনি 1628 থেকে 1680 পর্যন্ত সে জীবিত ছিল, এবং এরা 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 সাধারণত খুব কঠোর নীতি পরায়ণ হয়, এবং এরা যেটা নীতি যেটা তার বাইরে কোন সময় যায় না। উনি বলতেছেন নলেজ ইজ ফাউন্ডেশন অফ উইজডম। আপনার উইজডমটা যে আমরা বলি, উইজডম যে আমরা যেটা বলি, সে উইজডমটা কিন্তু এই নলেজের উপরে বেস করে নিয়েই আমাদের উইজডমটা আসে। উইজডমটাকে আপনি যদি দেখেন সেটা হচ্ছে হিকমা বলা হয়। আপনি জ্ঞানের চরম এক পর্যায়ে আপনি যখন পৌঁছেন, সেটি হচ্ছে উইজডম। ঠিক আছে? তো আমাদের যদি জ্ঞান অর্জন শুধুমাত্র জ্ঞান অর্জন করে শুধুমাত্র নিলে তো হবে না। পাণ্ডিত্য, আত্মজ্ঞান বা বুদ্ধি, ঠিক আছে, এই জিনিস যদি আপনার মধ্যে নিয়ে আসতে না পারেন, কারণ আপনি তো জ্ঞান অর্জন করতেছেন, কিন্তু সেটাকে যখন আপনি নিজের মধ্যে রোল করে নিয়ে বুঝে নিয়ে আপনি কাজ করবেন, মানুষের সাথে মিশবেন, তখনই আপনার যে পাণ্ডিত্যটা যে বের হয়ে আসবে, বলে ও মানুষটা পণ্ডিত। আগে বলতো না পণ্ডিত, অর্থাৎ যে কোনো প্রসঙ্গ বললে সে উত্তর দিতে পারতো এবং সাজিয়ে গুছিয়ে আপনার সাথে মিলিয়ে কথা বলতে পারতো, সেজন্য তাকে বলা হতো উইজডম অথবা হিকমা। তখন মানুষ সেটা সহজে বুঝতে পারে। তো এই যে শুধু স্টেটমেন্ট যেগুলো আমি বলতেছি, এই স্টেটমেন্ট গুলোর পিছনে যে মানুষগুলো কথা বলতেছে তাদেরকে নিয়ে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের জ্ঞানটাকে আমরা কিভাবে রিফ্লেক্ট করবো একটা স্টেটমেন্ট দিয়ে। কত অল্প কথার মাঝখান দিয়ে আমরা বলতে পারি, এবং মানুষ যেন এই এক লাইন কথা দিয়ে যেন তার জীবনটাকে পরিবর্তন আনতে পারে। এখন তো মানুষ অনেক কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই মানুষের মনে ধরে না। তো আমাদের কথা হবে যে আমাদের সাথে যারা জড়িত আছেন, আপনারা আপলিফট করবেন আপনার নলেজটাকে, জ্ঞানটাকে আপলিফট করে নিয়ে জীবনের অঙ্কগুলা মিলানোর চেষ্টা আপনি যত করতে পারবেন, ততই আপনি সমৃদ্ধ হবেন। এবার বলতেছে ফাউন্ডেশন অফ উইজডম। আপনি উইজডমের ফাউন্ডেশনটা শুরু হয় এইভাবে। আর একজন বলছে গ্রে বেহানসন, যে ইনি বলতেছেন দ্য ফাউন্ডেশন অফ নলেজ ইজ গডস রেভিলেশন। ইনি হচ্ছে লন্ডনের একজন আপনি লেখক আর কি, সেও প্রায় 1600 শতকের কথা। উনি বলতেছেন যে আপনার জ্ঞানটা হচ্ছে, যদি এটা যে জ্ঞান যখন আপনি অর্জন করবেন, এটা ফাউন্ডেশন, ওই যে নিচের ফাউন্ডেশনটা তৈরি হলো, এবং এইটাই বলছে কার, গড, সৃষ্টিকর্তার কি এটা উদ্ঘাটন, অর্থাৎ উনি দিয়েছেন, যেটা হচ্ছে যে রিভিল দ্য ট্রুথ, সত্যি যেটা সে উনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। ঠিক আছে? এখন আমরা আসলে এটা নিয়ে যদি আমি বিস্তর আলোচনা করতে, তার আগে কিছু বেসিক লাইনগুলো আমরা বুঝে যাই। এখন এই নলেজটা যদি আমরা শিখতে যাই, নলেজের 3টা ই কে ফোকাস করা হয়েছে। 3টা ই নলেজ বুঝতে হলে কে ইকুয়াল টু ই টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 3টা ই কে ক্রস করলে, অর্থাৎ গণিতে হারে যদি নেন, তখন সেখান থেকে আপনার নলেজটা আসে। অর্থাৎ আপনি যখন নলেজ আর্ন করবেন, নলেজ আপনার মধ্যে আসবে, জ্ঞান যখন আপনার মধ্যে, তখন আপনি কি হবেন, এনরিচিং, আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, আপনি ধনবান করতে পারবেন, অর্থাৎ জ্ঞানের ধনবান।
কথা বুঝতে পারেন, এনরিচ করতে পারবেন। এরপর হচ্ছে এনগেজিং। এনগেজিং মানে কি হচ্ছে আকর্ষক, এবং আপনি নিজেকে তার মধ্যে আকর্ষিত করে সবসময় জ্ঞান অর্জন করার জন্য আগ্রহ আপনার মধ্যে চলে আসবে। আপনার চিত্তাকর্ষক, অর্থাৎ আপনার চিত্তকে অত্যন্ত সমৃদ্ধ করে দেয় নলেজ, আপনি খুশি থাকবেন। এরপর হচ্ছে কি এম্পাওয়ারিং। তিনটাই, এনরিচিং, এনগেজিং, এম্পাওয়ারিং। এম্পাওয়ারিংটা কি হচ্ছে ক্ষমতায়ন, অর্থাৎ জ্ঞান যদি আপনার থাকে আপনার হাতে ক্ষমতা থাকবে, অর্থাৎ আপনি মানুষকে যেটা বলবেন মানুষ শুনবে। ক্ষমতা মানে লাঠি দিয়ে বাড়ি দিয়ে কথা না, আপনি একটা কথা বলবেন মানুষ শুনবে, বিকজ দ্য পিপল ট্রাস্ট ইউ। আপনার কাছে আসবে, আপনাকে বিশ্বাস করবে, এবং আপনি যে কথা বলবেন সেকেন্ড টাইম কোনো কথা তারা বলবে না, কারণ তারা জানে আপনি যে কথাটা বলেন সে কথাটার রেজাল্ট আছে, বিকজ দে হ্যাভ বিন অলরেডি এক্সপেরিয়েন্সিং। তাহলে আপনারা যদি নলেজটাকে বুঝতে পারেন তাহলে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন, আপনি নিজের চিত্তটাকে মনটাকে আরো আকর্ষিত করতে পারবেন জ্ঞানে। যারা বই পড়ে দেখবেন বই ছাড়া কিছু বোঝে না, টপ ক্লাস বিজনেস পিপল, তারা প্রতি সপ্তাহে একটা অথবা দুটো বই পড়বে। আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কয়টা বই পড়েন? আমাদের একটাই প্রশ্ন, আমাদের এই 1 ঘন্টা আপনারা যারা দিচ্ছেন আপনারা নিজেকে প্রশ্ন করেন, ফরগেট অ্যাবাউট আদার্স, আপনি কি করতেছেন, এটা আপনার জন্য এই কাজটা আপনাদের করতে হবে। এবার আমরা চলে আসি, আপনারা হয়তো অনেকে জানেন ইমাম আল গাজ্জালি, ঠিক আছে, ইমাম আল গাজ্জালি তার একটা কিতাব আছে কিতাব আল ইলম। কিতাব আল ইলম, কিতাব মানে বই, ইলম হচ্ছে জ্ঞান, ঠিক আছে। এই বইটাকে ট্রান্সলেট করেছে দ্য বুক অফ নলেজ। এটার অ্যাকচুয়ালি কিতাব আল নলেজের অ্যাকচুয়ালি বইটার নাম হচ্ছে বুক নাম্বার 1, এটা ইহিয়া উলুমুদ্দিন। আমি এই বইটা নিয়েছিলাম, কিছুটা পড়েছি, কিন্তু এত গভীরভাবে পড়তে পারিনি। রিভাইভাল অফ দ্য রিলিজিয়াস সায়েন্স, এটা কিভাবে আসছে, এবং এটা দেখেন কেনেথ অনার ক্যাম্পস এটাকে ট্রান্সলেট করেছে এবং বই করেছে, প্রচুর বই আছে, এবং তার সম্বন্ধে গল্প করতে অবাক হয়ে যাবেন কিভাবে সে অল্প বয়সের মধ্যে কিভাবে সে নিজে এই জ্ঞানের সাগরে ডুবে গিয়ে সে ওই জ্ঞানটাকে লিখেছে, মানুষের জন্য চিন্তা করার জন্য সুযোগ করে দিয়েছে। এবার আমরা চলে আসি এই আপনারা যখন আপনারা ফোকাস করবেন, সে নলেজ ফোকাস করতে গেলে আপনার লক্ষ্য থাকতে হবে, গোলস। নলেজ যদি আপনি নিতে পারেন তখন সেখান থেকে আপনি ব্যবসা করতে পারেন। নলেজ যদি আপনার থাকে সেখান থেকে আপনার গাইডেন্স আসতে পারে। নলেজ যদি রিয়েলি নিতে পারেন আপনি মানুষকে লিড করতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। নলেজ যদি থাকে আপনার জীবনকে আকর্ষিত করে জীবনের ডেভেলপমেন্ট আপনি করতে পারেন। আপনি নলেজ যত আপনি নিজের মধ্যে নিয়ে আসবেন, আপনার যোগ্যতা, স্কিলস যেটাকে বলে, কৌশল, কাজ করার যে বিভিন্ন ধরনের দক্ষতা, দক্ষতা, সেটা আপনার মধ্যে চলে আসতে পারে। নলেজ আপনি যখন আসবে আপনি মানসিক অবস্থার মধ্যে অন্যকে সাহায্য করার মনোবৃত্তি আপনার মধ্যে চলে আসবে। নলেজ এই আর্ন করার জন্য আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হবে। নলেজ আপনি আর্ন করার জন্য বিভিন্ন কোচিং ক্লাস আপনাকে নিতে হবে। তার মানে যে আমাদের দেশে যে কোচিং করে পরীক্ষায় পাস সেটা না, কোচিং এর আরেকটা ধারা আছে। আমার মনে হয় যে কোচিং নিয়ে আমি একটা ক্লাস নিয়েছিলাম। আর নলেজ যদি আর্ন করেন আপনার জীবনের ডেভেলপমেন্টটা আপনার সহজভাবে আসবে। আর নলেজ যদি আপনি আর্ন করতে পারেন আপনার প্রফেশনালিজম যেটা আছে সেই জিনিসটা আপনার মধ্যে ব্যাপকভাবে আসবে, ঠিক আছে। তো এই দেখেন এই একটা মানুষের ছবির মধ্যে এই শব্দগুলোকে চয়ন করা হয়েছে। আপনি যদি মানুষটাকে যদি সঠিকভাবে বুঝতে পারেন, জ্ঞান অর্জন করলে আপনি এই বিষয়গুলোর ভেতরে পারদর্শী আপনি হয়ে যাবেন। আপনি ভাববেন না বাটন প্রেস করলাম চলে আসবে, না, ইউ নিড টু এনগেজ। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ ফিশ ইউ ক্যানট সিট ইন ফ্রন্ট অফ দ্য ল্যাপটপ। পানিতে নামতে হবে, জানতে হবে কোন জায়গা থেকে কোন মাছ কখন যায় এবং কোন মাছ ধরার জন্য আপনি কি টোপ ফেলেছেন অথবা বড়শি ফেলেছেন। এরপরে এই নলেজ আর্ন করার জন্য আপনার লাইব্রেরিতে যেতে হবে, বই পড়তে হবে। রিড এ বুক। রিডিং ইজ দ্য ফাউন্ডেশন ফর গেইনিং এনি টাইপ অফ জেনারেল নলেজ। যে কোনো জ্ঞান অর্জন করার জন্য আপনার এর কোনো গত্যান্তর নেই। স্যামুয়েল জনসন কি বলতেছেন? উনি ইংলিশ রাইটার, 1709 সনের থেকে 1784 সন পর্যন্ত সে জীবিত ছিলেন। হি ইজ এ রাইটার। উনি বলতেছেন দ্য ফাউন্ডেশন অফ নলেজ মাস্ট বি লেড বাই রিডিং। আপনি যে ফাউন্ডেশন, যে এতক্ষণ আমরা কি বললাম, ফাউন্ডেশন কোথা থেকে তৈরি হবে? আপনি যদি বই পড়ার অভ্যাস না করেন, আপনি লিখে নেন
আপনি কোথায় কোথায় দুর্বলতা, আপনি কেন পড়তে পারেন নাই, কেন পড়েন না, কিন্তু আপনি বলেন আমি জ্ঞান অর্জন করব কিন্তু বই পড়বেন না, যাতে কোনো ফাউন্ডেশন হবে না। যদি ফাউন্ডেশন না হয় তারপর যত রকমের ডেকোরেশন আপনি করেন যে কোনো সময় আপনি ভেঙে পড়বেন। আমরা খুব কথাগুলো খুব শর্টকাট বলার চেষ্টা করতেছি, কারণ এই মানুষগুলা এখন 300-400 বছর আগে যে কথাগুলো বলেছে, and they believe on that part। আর যারা দেখবেন যে বিলিভ সিস্টেমটার মধ্যে আছে এবং প্র্যাকটিস করতেছে, তারা জীবনে একটা ফাউন্ডেশন তৈরি করার জন্য তারা জীবনে সফলতাও আসতেছে। এবার একটা সিম্পল কথাই বলা যাচ্ছে, পড়ার মধ্য দিয়েই অর্জিত হয় শিক্ষা, আর শিক্ষার চূড়ান্ত নির্যাস হলো জ্ঞান। আপনি বই না পড়েন তবে শিখবেন কোত্থেকে? আর এই শিক্ষাটা যে এক্সট্রিম লেভেলে যে জুসটা বের হয়ে আসবে সেটা হচ্ছে আপনার জ্ঞান। আপনি আগ যেটা আছে এটা তো আগ শুধু, কিন্তু এটাকে যখন আপনার ভাঙানো হয়, মারানো হয়, তারপরে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে ওটা রস, এবং রস থেকে গুড় হয়, গুড় থেকে চিনি হয়। জ্ঞানটা হচ্ছে তেমনি, রেগুলার যে আপনি বইগুলো পড়তেছেন, পড়তে পড়তে ওর মাঝখানতে ফিল্টারেশন হতে 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 যে এক্সট্রিম লেভেলে যে জিনিসটা আপনার মধ্যে বিলিফ সিস্টেমের মধ্যে চলে আসলো, দ্যাট ইজ ইউর নলেজ, বা সেটা হচ্ছে জ্ঞান। আর এটাকে নিয়েই আপনি এক লাইনের উপরে বেস করে নিয়ে আপনি বেস লাইনের থিওরি নিয়ে আপনার লাইফে চলতে পারেন। কে এই ছেলেটাকে চিনে কেউ বলতে পারবে কি? আনমিউট করে বলেন, কেউ না দেখে বলেন, যা হোক আমি আর সময় নিচ্ছি না। এই যে প্রফেসর সুবর্ণ বাড়ি, আপনি অবাক হবেন আজকের যে সেশনটা আমরা করতেছি, আজকে কয় তারিখ কে বলতে পারে? হোয়াট দ্য ডেট টুডে? আনমিউট করে একজন বলেন, আজকে ডেট কি, তারিখ কি? 9 তারিখ। 9 তারিখ। 9/4/2025। 9/4/2025। তার মানে 9 এপ্রিল 2025। আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য কিন্তু একটা বিশাল অমূল্য দিন, যে দিনে যারা জয়েন করেছেন আজকে, তারা কিন্তু এই প্রফেসর সুবর্ণ বাড়ির মতোই একজন। অর্থাৎ এই দিনই 2012 সনের 9 এপ্রিলে সে আমেরিকায় তার জন্ম হয়। আপনি জানেন সে ইজ এ প্রফেসর, এখন আজকে তার 13 বছর পুরো হলো। আপনি সুবর্ণ বাড়ি টাইপ করলে আপনি দেখবেন সে বাংলাদেশেরই সন্তান, ঠিক আছে, বাংলাদেশের সন্তান। তার বাবা হচ্ছে রশিদুল বাড়ি। সে 2002 সনে সে আমেরিকায় চলে গিয়েছিল, এবং সেখানে তার জীবন ব্যবস্থার উপর যে চিন্তা করেন, হিস্ট্রি পড়ে দেখবেন সে একটা জায়গায় নাইটে সে নাইট গার্ডের কাজ করত, এবং দিনের বেলায় সে আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করে করে নিয়ে বিভিন্ন ডিগ্রি সে নিয়েছে, এবং ডিগ্রি নিয়ে তার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স প্রচুর, তার শিক্ষার প্রতি তার প্রচুর আগ্রহ ছিল। তার মাও একজন শিক্ষক হিসাবে আমেরিকায় সে কাজ করত। আর এই ছেলে সুবর্ণবাড়ি যখন জন্ম হয়, 2 বছর বয়স থেকেই সে সাধারণ যে কোনো অঙ্ক সে ইজিলি বলে দিতে পারত, এবং 4 বছর বয়সে সে আপনার ভয়েস অফ আমেরিকা থেকে তার আপনার ইন্টারভিউ হয়। এবং এই জিনিসটা তার মা প্রথমে লক্ষ্য করতে পারে যে তার ছেলে, তার বাবা যখন তার স্টাডি টেবিলে যখন সে অঙ্ক করতেছে, বিভিন্ন জিনিস দেখতেছে, ওখান থেকে দেখে 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 তার ফাদারকে ফলো করে করে নিয়ে তার মধ্যে সে একটা জিনিস চেঞ্জেস আসছে, এবং সে এক্সট্রা অর্ডিনারি জিনিয়াস হিসাবে সে এখন পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত। এবং সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এবার পিএইচডি করতেছে, এবং at present I am in the process of applying to PhD program in mathematics, and if admitted expected to begin my doctoral studies at the age of 13। মানে আজকে থেকেই 11 প্রোগ্রাম সে কমপ্লিট করতেছে। এবং তার যে সফলতার যে স্টোরিটা, তার ফাউন্ডেশনটা সে তৈরি হয়েছে বাসার থেকে। আমি কেন এই ছবিটা নিয়ে আসছি, কারণ আমাদের মধ্যে দেখেন এখন আমাদের বাংলার যে মাটির যে আপনার গর্ব, বাংলার মাটির যে উর্বরতা, এই উর্বরতাটাকে যদি আপনি ধরে রাখতে চান, তাহলে এর জন্য সিস্টেমেটিক ফাউন্ডেশন আপনাদের তৈরি করতে হবে। আপনি যদি সিস্টেমেটিক ফাউন্ডেশন তৈরি করতে না পারেন, আর আপনারা যদি চান যে এই জিনিসটা এমনি হয়ে আসবে, এটা কোনদিন হতে পারে না। ঠিক আছে, তো আমি এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, কারণে আপনারা অনেক হয়তো জানেন, পড়ে দেখবেন, আপনাদের সন্তানকে দেখাবেন যে এই ছেলেটা এত বছর বয়সে ডক্টরেট করে ফেলছে, এবং ইন্ডিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাকে নিয়ে আছে ভিজিটিং প্রফেসর হিসাবে। ঠিক আছে, এবং টপ টপ ইউনিভার্সিটিতে নিয়ে তাকে যে লেকচার দেওয়া আছে, সে ম্যাথস এর ক্লাস দিচ্ছে। আপনারা যারা জানেন
যদি আপনারা এই ছবি এটা যদি আপনাদের মধ্যে উৎসাহ আসে, আপনি যদি আসে কিছু করতে নাও পারেন, আপনার প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কাজগুলো আপনার করতে হবে। আপনি মনে করেন প্রচুর পয়সা আর্ন করলেন, ভালো স্কুলে আপনি সন্তানকে দিলেন, আপনার ওদিকে কোচিং এ দিলেন, আপনার ওয়াইফ যে নিয়ে বারবার শুধু তার বাচ্চার জন্য শুধু ক্লাসেই চেক করতেছে কত রেটিং পেলে সে দেখলেন, কিন্তু তার বেস ফাউন্ডেশনটা যদি তৈরি করে দিতে না পারেন, তার মধ্যে উৎসাহটা যদি আপনি দিয়ে দিতে না পারেন, তাহলে সেই সন্তান কিন্তু সেই বয়সে সে বিশাল কিছু করতে পারবে না। আমার এই ছবিটা নিয়ে আসার পিছনে একটা কারণই ছিল। আর আপনাদেরকে এই কথা আবারও বলতেছি যে আজকের দিনটা অত্যন্ত চমৎকার দিন। যারা আজকে জয়েন করেছেন, আপনারা ভাবতে পারেন আপনারাও কিন্তু একটা সুবর্ণ প্রফেসর সুবর্ণ বাড়ির মতোই, কারণ এই একটা দিনে আপনারা কিছু শিখছেন, জানতেছেন, আপনারা প্রতিজ্ঞা করতেছেন যে আমরা এখন থেকে আরো বেশি করে জানার চেষ্টা করব। এবার চলে আসি এই যে জ্ঞানটা বিভিন্ন ধর্মের মধ্যে কিভাবে চলে আসছে। দ্য সিক্স ওয়ে অফ নোয়িং, বেদাতে এই জিনিসটা আছে, ইন্ডিয়ান যে ফিলোসফিতে এই জিনিসটাকে দেওয়া হয়েছে সিক্স ওয়ে অফ নোয়িং, 6টা ভাবে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। একটা হচ্ছে যে ডাইরেক্ট পারসেপশন বাই সেন্স কন্ট্যাক্ট, যেটাকে বলা হয় সংস্কৃতিতে বলা হয় প্রত্যক্ষ। প্রত্যক্ষ এটা বাংলায় আমরা এখানে লিখে দিয়েছি প্রত্যক্ষ করা, দেখা। আপনি দেখা বোঝা অনুভব করা, সেটা হচ্ছে প্রত্যক্ষ। ঠিক আছে, উপরে যেটা আছে। এরপরে হচ্ছে ইনফারেন্স বাই প্রিভিয়াস এক্সপেরিয়েন্স, অন্য মানে আগের অভিজ্ঞতার থেকে যে আপনি অনুমান করতেছেন, এটাকে বলা হচ্ছে অনুমানা। সংস্কৃতে বলে অনুমানা, অনুমান করতে পারেন, আপনি অনুমান করতে পারেন, এটা আপনার আগের অভিজ্ঞতার থেকে সেখান থেকে আপনি শিখতেছেন। ভার্বাল টেস্টিমনি অফ দ্য ভেদাস, অথবা আপনার যে বেদ যেটা আছে তার যে আপনার যে শিক্ষা যেটা আছে, যে শব্দগুলো আছে, সেখান থেকেও আপনি শিখতে পারেন। নোয়িং বাই এক্সাম্পল, উপমা, উপমানা, সংস্কৃতে বলে উপমানা, অর্থাৎ আপনার এক্সাম্পলের মাধ্যমে আপনি যেটা শিখতেছেন, একটা বিভিন্ন এক্সাম্পল আমরা সেট করি না, ওখান থেকে আমরা শিখি, দেখা আমরা বাংলায় বলি উপমা, এর উপমা দাও। ঠিক আছে। 5 নাম্বার কি বলতেছে, conjecture from insignificant information, এটা হচ্ছে অর্থোৎপত্তি, অর্থাৎ কল্পনা। আপনার মধ্যে কল্পনা যদি আনতে পারেন, তাহলে আপনার এই জ্ঞানটা আপনার বিস্তৃতি আপনার আসতে পারে। অ্যাবসেন্স অফ থিং, যেটা হচ্ছে যে কিছু নাই সেটাকে আপনি ফিল করতে পারেন। অনুপলব্ধি, সংস্কৃতে, অর্থাৎ নিজে এটা অনুভব করার মধ্যে যে ক্যাপাসিটি, সেটা আসতেছে এখান থেকে। দেখেন প্রত্যেকটা জায়গায় একটা ফাউন্ডেশন আছে, এভরিওয়্যার। আমরা কি জানেন, আমরা মাইন্ডসটাকে এমন ভাবে দেই, আমাদের পড়তে হয়, আর পড়ার বাইরে আমরা কিছুই আমরা করি না। ঠিক আছে, আমি ওইটুকু পড়লাম, আমরা দেখলাম। এই জ্ঞান অর্জনের জন্য আমি আজকে আপনাদের কাছে একটা বিউটিফুল জিনিস বলবো, কারণ এটা আমি অর্গাননের মধ্যে গতকালকে আমি পড়তেছিলাম, একটা বিউটিফুল, যাদের ডাক্তার ভাইরা যারা আছেন তাদেরকে আসবে, আপনার এই হরিমোহন চৌধুরীর অর্গানন বইয়ের আপনি 67 নাম্বার পেজে স্যামুয়েল হ্যানিম্যান যে মুখবন্ধটা লিখেছেন, আমরা অনেকে মুখবন্ধ পড়ি না, আমরা সরাসরি চলে যাই সূত্র নাম্বার 1 2 3 4 5, তারপরে কোথায় ওষুধের আছে, কোথায় এটা আছে, শর্টকাট। আমরা চিন্তা করি না যে মানুষটা এই বইটা লিখেছে, তার ব্যক্তিগত উপলব্ধি কি, তার চিন্তাটা কি, সেটা কিন্তু সে মুখবন্ধের মধ্যেই, সেটাকে আপনার মুখবন্ধের মধ্যেই সে লিখে রাখে। তো আমরা অনুরোধ করব, যারা বই পড়তে নেন, সরাসরি চ্যাপ্টারে চলে যাবেন না, লেখেন যে লেখক কি লিখতেছে বই সম্বন্ধে, প্রিফেস যেটাকে বলা হয়, এটা যদি না পড়েন তাহলে আপনার মধ্যে অনুপ্রেরণা আসবে না। মুখবন্ধ ওর মধ্যে কি বলতেছে আপনি অবাক হয়ে যাবেন। আমি জাস্ট কোটেশন দিয়ে বলতেছি, রোগ উপশম করার প্রসঙ্গে বলতেছে। দেখেন আমরা কিন্তু সবসময় বলি মেডিসিন দিয়ে রোগ ভালো হয়, আসলে তা না। উনি বলতেছেন যে গুপ্ত পথে জৈব শক্তি, যাকে বলা হয় অর্গানিক এনার্জি, ইহার সংকটকালে রোগকে সমাপ্তির দিকে লইয়া যায়, চিকিৎসা শিল্প তাহা অনুসরণ করিতে পারে না। চিকিৎসা শিল্প মানে আজকাল যে অ্যালোপ্যাথ ট্রিটমেন্ট বলে অন্য যারা আছে, এরা তো আমরা বাইরের থেকে বোঝার চেষ্টা করি, এই ওষুধ এই জিনিস এভাবে দিলে হবে, কিন্তু না,
আপনার যে জৈব যে শক্তিটা, অর্গানিক এনার্জির যে ফ্লোটা কিভাবে যায়, এটা শুধুমাত্র আপনার দেহ বলতে ভিতরে তারা বলতে পারবে। এটা অনেক গভীর কথা, তা আমি এটা নিয়ে বেশি বিশ্লেষণ করবো না। এরপরে কি বলতেছে, এরপর বলছে বরং পারে না, বরং বাহির হইতেই তাহা উগ্র উপায় উৎপন্ন করিবার চেষ্টা করা। এই জন্য এক্সটার্নাল যে আমরা বিভিন্ন ধরনের ক্রিম লাগাই, বিভিন্ন ওষুধ লাগাই, যে আমরা রোগ ভালো করার চেষ্টা করি, এটাতে কিন্তু আপনার ভিতরে ডিস্টারবেন্সটা আছে। নদীর যে গতিপথ আপনি খেয়াল করেন, একটা জিনিস বলে, নদীর যে গতিপথ, এই নদীর গতিপথ কেউ তাকে বলে দেয় না, নদীর কিন্তু চোখ নেই। আবারও বলছি, কথা আমি আগেও বলেছি, তেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে যে আমাদের জৈব যে শক্তিটা, ঠিক আছে, যে ভাইটাল ফোর্স যেটা আছে, ভাইটাল ফোর্স কি বলা হয়েছে, দ্য এনার্জি অর স্পিরিট হুইচ অ্যানিমেটস লিভিং ক্রিয়েচার, দ্য সোল। তো আমাদের বলবো যে এই জ্ঞান অর্জনের জন্য যে আমি ছোট্ট ছোট কথাগুলো বলতেছি, এখানে যদি এইভাবে যদি নিজেকে প্রবেশ করাতে না পারেন, তাহলে কিন্তু জ্ঞান অর্জন আপনার জন্য হবে না এবং আপনি সেখানে পৌঁছতে পারবেন। এরপরে দেখেন গৌতম বুদ্ধা কি বলতেছে, উনি বলতেছে, ইফ দেয়ার ইজ নো রাইট কনসেন্ট্রেশন, সঠিক যদি আপনার কনসেন্ট্রেশন না থাকে, আপনার যদি ওদিকে লক্ষ্যটা যদি ফুললি আপনি না করতে পারেন, কি হবে, দেন দ্য বেসিস অফ নলেজ এন্ড দ্য ভিশন অফ দ্য থিংস অ্যাজ দে রিয়েলি আর ইজ ডিস্ট্রয়েড। তাহলে কি হবে জানেন, আপনি আসল জায়গায় পৌঁছতে পারবেন না, আপনি ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনি কাজ করতেছেন, একটা ব্রেন কাজ করছে আরেকদিকে, ইউ উইল নট বি এবল টু গো অফ ফ্রম দেয়ার। কারণ আমরা একটা কথা বলি যে ফোকাস ফোকাস ফোকাস, আপনি যে কাজটা করতে চান তার ফুললি ফোকাস করেন, রাইট লেফট সবকিছু দেখবেন, হবে না। এদিকে গান শুনতেছেন, ওদিকে কাজ করতেছেন, এদিকে এইটা বলতেছেন, মাল্টিটাস্কিং করতে যাবেন, জীবনটা শেষ, আপনার অস্থিরতা বেড়ে যাবে। অস্থিরতাই হচ্ছে ট্রমা, এবং এটা আপনি সিরিয়াসলি আপনি এফেক্টেড হবেন। In Christianity কি বলতেছে, knowledge is indispensable to the Christian life and services. If we do not use the mind that God has given us, we condemn ourselves to spiritual superficially and cut ourselves off from many of the riches of the God's grace. তো এই যে জিনিসগুলো প্রত্যেকটা ধর্মগ্রন্থে কিন্তু নলেজ সম্বন্ধে এভাবে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে। আপনারা সেই বিশ্লেষণটাকে নিজেদের মধ্যে রিফ্লেক্ট করার চেষ্টা করেন, এবং করতে পারলে আপনি সেটা দেখতে পারবেন। ইসলাম কি বলতেছে, আমাদের কোরআনের মধ্যে উল্লেখ করা আছে কি, সূরা আল আলাকে উল্লেখ করা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আমরা বলি কি, এর অর্থটা কি হচ্ছে, রিড, পড়তে বলতেছে। ইন দ্য নেম অফ ইউর লর্ড, মানে তোমার লর্ড অথবা আল্লাহ, হু ক্রিয়েটেড অল দ্য এক্সিস্ট, অর্থাৎ যে এই মহাবিশ্বের যেটা এক্সিস্ট করতে, যে এটাকে তৈরি করেছে। দেখেন এগুলা কিন্তু আমাদের ধর্মগ্রন্থের মধ্যে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। আমরা শুধু ফর দ্য সেক অফ পড়াপড়ি, যে আমরা বেহেশতে কবে যাবো, এটা পড়ে গেলে এতবার পড়লে এত সূরা হবে, কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে গাইডলাইন। আমরা এটাকে রিফ্লেক্ট করতে হবে, এটাকে আবিষ্কার করতে হবে, এটাকে যখন আমরা দেখবো, কানেক্ট করবো জীবনের সাথে, তখন আপনারা দেখতে পারবেন যে আপনার জীবনটা কত চমৎকার আসতেছে। সূরা আল আলাকের 96/1 উল্লেখ করতে, the purpose of this article is to reflect on the importance of education in the process of personal development from an Islamic perspective. ইসলামিক পার্সপেক্টিভ এইটা হচ্ছে কিভাবে নিজেকে রিফ্লেক্ট করবেন এই জ্ঞান অর্জনের জন্য, তারই একটা গাইডলাইন। দেখেন তারপরে ওয়েজ অফ নোয়িং, কিভাবে আপনি শিখতে পারেন। এরিয়া অফ নলেজ একটা হচ্ছে যে ন্যাচারাল সায়েন্স, যেটা সেখান থেকে আপনি শিখতে পারেন। হিউম্যান সায়েন্স আসেন, সেখান থেকে আপনি শিখতে পারেন। হিস্ট্রি থেকে আপনি শিখতে পারেন, দ্য আর্টের থেকে আপনি শিখতে পারেন, আপনার এথিক্স থেকে শিখতে পারেন, ম্যাথামেটিক্স থেকে শিখতে পারেন। আর এর মধ্যে কি আছে, আবেগ আছে, ইমোশন আছে, সেন্স পারসেপশন আছে, রিজনিং আছে, এবং আপনার ভাষা অথবা ল্যাঙ্গুয়েজ আছে। এখন আমি এটা নিয়ে আমি আর বিশেষ আলোচনা করবো, এই সাম নলেজ টাইপসটা কি। এর মধ্যে কিন্তু এই স্লাইডটা আপনার পিডিএফ পাঠালে দেখবেন, পড়লে বুঝতে পারবেন, কারণ এটা একটা স্লাইড নিয়ে আপনি 2 ঘন্টা পড়া যেতে পারে। তার এরপরেও আমি স্লাইডটা পেয়েছি, আমার জন্য খুব ভালো ফিল করেছি, জন্য এই জিনিসটা আপনাদের কাছে আপনার জন্য দিচ্ছি। আশা করি আপনারা এটা নিয়ে এর উপরে বেস করে নিয়ে আপনারা নিজেকে রিফ্লেক্ট করতে পারবেন। আর আমার মনে হয় না যে আমি এটাকে সেকেন্ড টাইম আবার রিপিট করে আপনাদের দেওয়ার চেষ্টা করি। চলুন যে আমরা আজকে সেশন এখানেই শেষ করি, এবং আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা এ ব্যাপারে আমরা অ্যান্সার দেবো। ধন্যবাদ সবাইকে।